বাংলা সাহিত্যের দর্শন সে বহু কাল ধরে, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের নেপথ্য দর্শন, এ সমস্ত আলোচনা করতে গেলে বোধহয় খুব স্বল্প সময় করতে পারা যায় না। আমরা যারা বাঙালি, আমরা শুধুমাত্র যে বাংলা সাহিত্য নিয়ে চর্চা করি তা শুধু নয়, তার পাশাপাশি আমাদের অন্য সাহিত্য চর্চাও থাকে। সারা পৃথিবীতে বাংলা সাহিত্যের যে দর্শন, বাংলা সাহিত্যের যে অনুভব, বাংলা সাহিত্যের যে নিজস্ব নিগুড় ভাবনা, তা নিয়ে চিরকাল চর্চা চলে আসছে। আর এই চর্চার জন্য আমরাই দায়ী। কি দায়ী শব্দটা শুনে একটু অন্যরকম লাগছে মতো? দায়ী কারণ আমরা খুব গর্বিতভাবে বলতে পারি আমাদের রবীন্দ্রনাথ আছেন। সারা পৃথিবী জুড়ে সেই একটি ব্যক্তিত্ব যার ক্ষেত্রভূমিতে আমরা বাঙালি হয়ে বিচরণ করি। শুধু বাঙালি কেন বলবো, এবারে যদি আসেন রবীন্দ্রনাথ তাহলে সারা ভারতবাসী। কিন্তু বাংলা সাহিত্য নিয়ে কথা হচ্ছে, বাংলা লেখা, বাংলা কবিতা, বাংলা গল্প, বাংলা উপন্যাস, বাংলা প্রবন্ধ, এমনকি বাংলা সাহিত্যের নানা দিক পাশাপাশি যে সমস্ত সনাতনী ভাবনা, সনাতনী সাহিত্য রয়েছে, তা নিয়েও কি চর্চা কম হচ্ছে নাকি বাংলাতে? মোটেই তা নয়। এবং সেই সূত্র ধরেই আমরা যখন একটা ভিন্নতার দিকে এগোই, তখন কিছু নেপথ্যচারী মানুষদেরকে আমাদের খুঁজে বের করতে হয়। তারা খুব নেপথ্যেই কাজ করেন, খুব নীরবে কাজ করেন। তাদের কাজটা সাহিত্যের ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে, নিজস্ব দর্শনের ক্ষেত্রে একেবারেই অন্যরকম, একেবারেই ভিন্ন ধরনের। আপনারা জানেন যে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা তাদের কথা বলেছেন। আমরা সমৃদ্ধ হয়েছি, আপনারাও সমৃদ্ধ হয়েছেন, আমরা ঋদ্ধ হয়েছি। আজকে এইরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে আমরা কথা বলবো, যিনি বাংলা সাহিত্য, বাংলা চর্চা, বাংলা কবিতা, বাংলা গদ্য, বাংলা প্রবন্ধ, এই সমস্ত কিছু নিয়ে তার দীর্ঘদিনের চর্চাকে লালিত করে রেখেছেন, পালিত করছেন। পাশাপাশি তার একটা অন্য দর্শন আছে, অন্য ভাবনা আছে, শুধু বাংলা সাহিত্যের ক্ষেত্রে নয়, এমনকি আমাদের যে পুরাতনী যে গ্রন্থ গীতা, সে বিষয় নিয়েও তার দীর্ঘ গবেষণা এবং দীর্ঘ কাজ আছে, ছন্দের কাজ তো আছে বটেই। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং লেখক, আমাদের খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, সুভাষচন্দ্র ঘোষ। নমস্কার সুভাষদা। নমস্কার। নমস্কার 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 নমস্কার। দীর্ঘ দর্শন, দীর্ঘ ভাবনা, আপনার সাথে আমার একটা বন্ধুত্ব এবং দাদা ভাইয়ের মতন। অবশ্যই ভাইয়ের মতো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ভাইটা না এমনি হয়নি। এটা হয়, এই সাহিত্য এমন একটা সেতু তৈরি করে দেয়, যে সেতুর মাধ্যমে, সেতুর একটা দিকে থাকে সাহিত্যিক লেখক আর আরেক দিকে থাকেন পাঠক। ওই সাহিত্যিক গুটি গুটি পায় এগোন তার লেখা নিয়ে, আর পাঠক তাকে হাতড়ে ধরার চেষ্টা করে, শেষ পর্যন্ত হাত মেলানো হয়ে যায়। তাই তো, ঠিক ঠিক। দীর্ঘদিন তবে এই প্রসঙ্গে একটু কথা বলি অশোক ভাই। এই রবীন্দ্রনাথ শুধু ভারতবাসী নয়, শুধু ভারতবাসীর কথাটা বললেন, বাংলাদেশের কথাটা বলুন। অবশ্যই। এবং শুধু তাই নয়, আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশে প্রচুর দর্শক এখন দেখছেন এবং আমাদের দর্শকও বটে। আমি ক্ষমা প্রার্থী, আমি বাংলাদেশের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, কারণ তাদেরও জাতীয় সঙ্গীত আমাদের রবি ঠাকুরের। সুভাষদা, দীর্ঘদিন ধরে লেখালেখি, এবং আপনার লেখালেখির চর্চা কিন্তু একটু অন্যরকম, একটু ভিন্ন রকমের ভাবে আপনি লেখালেখি করেন। প্রথাগত গল্প কবিতার ভেতরে কিন্তু আপনি খুব একটা বেশি চর্চা করেন না, আমার এটা মনে হয়েছে। হয়তো আমি এটা ভুল বলতে পারি। আপনি ঠিকই বলেছেন। আমার একটা এই আছে একটু নতুনত্ব, যদি একটু নতুন কিছু দিতে পারি। পুরনো তো গতানুগতিক চলছে, তার তো আমাদের যারা আমাদের পূর্বসূরি, যারা তো প্রচুর লিখে গেছে। আর বিশেষ করে তো রবীন্দ্রনাথ, উনি জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেটা উনি লিখেননি। কিন্তু ধরুন সুভাষদা, এই যে নতুন ক্ষেত্র, যে কোনো নতুন ক্ষেত্রে বিচরণ করার জন্য কিন্তু দুটো ব্যাপার লাগে। একটা হচ্ছে সাহস, আর একটা হচ্ছে প্রচন্ড মনোবল। অর্থাৎ কি না, আমি একটা নতুন ক্ষেত্রভূমিতে সাহিত্যের অন্যভাবে বিচরণ করব, সেটা করতে গিয়ে শেষ পর্যন্ত পারবো তো, নাকি শেষ পর্যন্ত পারলাম কি, এই ভয়টা ছিল নাকি? না, সেরকম যে ভয় বিশেষ ছিল না। তার কারণ আমি যখন লিখছি তখন তো আমি মনের মাধুরী দিয়ে লিখছি, সুতরাং কিছু পাঠক তো সেটা অ্যাপ্রিসিয়েট করবেই। যদি না করে? কেন করবে না? যদি না করে, যদি না করে
তার জন্য আমার ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার, হতাশ হওয়ার কিছু নেই। আমি নতুন করে তাদের কাছ থেকে বিভিন্ন যে সমালোচনাগুলো দেখি অনলাইনে, সেই সমালোচনাগুলো কি সমালোচনা করছে ওটা কিন্তু আমি খুব ভালো করে দেখি। এইটাই আমি শুনতে চাইছিলাম যে আমি যদি না করে ভালো করে দেখি যে কি লিখছেন। হ্যাঁ, তার ভেতরে আমি দেখলাম, যখন গুনে গুনে দেখলাম যে শতকরা পার্সেন্টেজ একজন বা দুজন তারা বলছেন যে এটা কিছুই হয়নি। এরকম তো অনেকেই বলে, আবার অনেকে বলছে দারুণ হয়েছে। এটা আমি একটু কাউন্ট করে নিই যে কতগুলো আমাকে মানে একটু নীতিতে আমার মাপে, এবারে মানে গোপনে নীতিতে মেপে, হ্যাঁ এইখানে নীতিতে মেপে নিয়ে আসবে, তাই তো? হ্যাঁ অবশ্যই মাপতে হবে। এবং এবং এই গোপনে নীতিতে এবং মাপার পেছনে একটা কারণও আছে, দুটো ব্যাপার। এই যে ধরুন আমি যদি পার্সেন্টেজ শতকরা হিসাব যদি বলি, দেখা গেল যে দুজন বা তিনজন তারা বললেন সত্যি কিছু লেখা হয়নি, একেবারে বাজে লেখা হয়েছে, কি বিচ্ছিরি লেখা হয়েছে। আবার শতকরা 90 জন বললেন খুব ভালো লেখা হয়েছে, আরো লিখতে হবে, আরো লেখার জন্য এগোতে হবে, ইত্যাদি ইত্যাদি। দুটোই কিন্তু খুব সাংঘাতিক। কারণ এই যে 90% মানুষ আপনাকে বলছেন, তারা কিন্তু ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন, আপনি কিন্তু এগোতে পারবেন না। ঠিক বলেছেন। তবে আরেকটা কথা হচ্ছে যে এমন অনেক পাঠক আছে তারা না পড়ি মন্তব্য করলেন, এমন অনেক পাঠক আমি দেখেছি। তো এটা তো পাঠক বলা যাবে না। চমৎকার, খুব ভালো, এই যে মন্তব্য লিখে আমি দেখে করে। বা এমনও দেখেছি, আমি কবিতা লিখলাম যে বিষয়ে, সেই বিষয়বস্তুর দিকে উনি গেলেন না, একেবারে সম্পূর্ণ আলাদা তার ব্যাখ্যা করলেন। কবিতার প্রসঙ্গটা যখন এলো সুভাষদা, কবিতা নিয়ে আপনার একটা দীর্ঘ নানা রকম এক্সপেরিমেন্টাল চর্চা আছে। এই এক্সপেরিমেন্টাল চর্চাটা আমি কেন বলছি, 3-4 রকমের আমার মনে হয়েছে। প্রথম কথা হচ্ছে আপনি ছন্দ নিয়ে যথেষ্ট কাজ করেন, যথেষ্ট ছন্দ নিয়ে আপনার কাজ আছে। চতুর্দশপদী ছন্দ থেকে শুরু করে, পয়ের থেকে শুরু করে, সনেট থেকে শুরু করে আপনার নানা রকম ছন্দ রয়েছে। 1। 2 নম্বর হচ্ছে আপনি আমরা তথাকথিত যে অর্থে বলি যে আধুনিক কবিতা বা পোস্ট মডার্ন কবিতা ইত্যাদি, আপনি তার ধারে পাশে যান না, একেবারেই যান না। লিখি না তার নয়, একটা লিখেছি না, আমি বলছি কি সেটা খুব বুটিক হয়, কিন্তু আপনার লেখার ভেতরে কিন্তু সেই সনাতনী অন্তমিলের কবিতা, এই ভাবনাটা, সনাতনী ভাবটাকে আমি কিন্তু ধরে রাখার চেষ্টা করি। ঠিক। তার কারণ আমাদের যে প্রাচীন সাহিত্য, আমি মনে করি তার ভেতরে প্রচুর সম্পদ রয়েছে। নিশ্চয়ই প্রচুর সম্পদ রয়েছে, যে সম্পদগুলো আমাদের এখনকার যে নিউ জেনারেশন, সেই নিউ জেনারেশনটা ভালো করে তাদের পড়বার সময় নেই। এই ইন্টারনেটের যুগে তারা খুব স্বল্প, ওই একটু দেখেই গোটা কবিতাটার বিচার করতে চান। বা আবার ওই জাপানি কবিতা টানকা বা এনকার মতো 2 লাইন 3টে লাইনে যে কবিতাগুলো হচ্ছে, সেগুলো তারা ঠিক রস উপলব্ধি করতে পারেন না। হাইকু তারা পড়ছেন না, তারা এমন একটা জায়গায়। এইটা ধরুন, যেহেতু আপনি বয়সে অনেকটা প্রবীণ হয়েছেন, অভিজ্ঞতায় প্রবীণ হয়েছেন, মনের দিক থেকে আপনি আবশ্যিকভাবেই নবীন। আমি সেটা জানি না, তবে বয়সে প্রায় ধরুন 17 বছর কাছাকাছি হতে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা হয় যে একটা অভিজ্ঞতা, যে কোনো লেখক বা যে কোনো সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রে জীবনের অভিজ্ঞতাটা খুব বড় জরুরি হয়ে পড়ে। এবং যখন লেখার প্রত্যেকটা ধাপ যখন এগোয়, তখন সেই ধাপে তিনি কিন্তু নিজেকে বদলাতে চেষ্টা করেন। বদলান, আপনি পেরেছেন কি? অবশ্যই একটু একটু করে তো মানে চেঞ্জ এসেছি। আমি এক প্রত্যন্ত গ্রামে, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার আওতায় প্রত্যন্ত গ্রামে আমি থাকতাম, যেখানে কাদা, বর্ষার সময় কাদা, জোঁক, অনেক কিছুই রয়েছে। এগুলো তো রয়েছেই, তাছাড়া যোগাযোগের ব্যবস্থা, নিয়ারেস্ট পাকা রাস্তা ছিল 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে নগর। তখন আমি যে সময় জন্মেছিলাম 1955-এ, সে সময় বাস মাত্র 2টো বাস চলতো বহরমপুরের সাথে, আমাদের শহর বহরমপুরের সাথে যোগাযোগ। বা কান্দি হচ্ছে আমার 30 কিলোমিটার দূরে হচ্ছে কান্দি আমার মহকুমা। এই যে যোগাযোগ, আসলে সত্য কথা বলতে গেলে হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে আমি ট্রেনেই চাপিনি, হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর ট্রেনে চাপলাম। তো ট্রেন ওই দূর থেকে দেখেছি। কখন দেখেছি? মায়েদের সঙ্গে যখন ছোটতে গঙ্গা স্নান, মায়েরা গঙ্গা স্নান করতে যেতেন ভাগীরথীতে, বহরমপুরে, নিয়ারেস্ট ভাগীরথী আমাদের বহরমপুর। তো ওইখানে তখন মায়ের সঙ্গে যেতাম, মায়ের সঙ্গে
এই তারপর ওইখান শৈশবের একটা ব্যাপার, শৈশবের যুদ্ধ, জীবন যুদ্ধ, তারপর আস্তে 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 এগিয়ে যাওয়া, সময়ের সাথে এগোনো, পেশা, নিজে ব্যক্তিগতভাবে মাস্টারমশাই, তারপরে আরো অনেক উচ্চশিক্ষা ইত্যাদি ইত্যাদি। লেখা কিন্তু আপনার হাত ছাড়েনি, তাই না? হ্যাঁ, একদম ছোট থেকেই ধরুন স্কুলে, আমি নগরে হাই স্কুলে যখন, প্রাইমারিতে সেই সুযোগ ছিল না, প্রাথমিক আমাদের স্কুলে যখন পড়তাম সেই সুযোগ ছিল না, কিন্তু যখন নগর স্কুলে ভর্তি হলাম ক্লাস 5-এ, তখন থেকেই কিন্তু ওই যে বার্ষিক যে পত্রিকা হতো, দেওয়াল পত্রিকা হতো, আমি কিন্তু রেগুলার লিখে যেতাম। গড়পড়তা বাঙালির ক্ষেত্রে আর যাই হোক, মেদিনীর পক্ষে ওই দেওয়াল পত্রিকা দিয়ে শুরু হয়, স্কুল ম্যাগাজিন। কিন্তু একটা কথা, জীবন যুদ্ধে এগোতে এগোতে মানুষের ক্ষেত্রে যেটা হয় যে তার সৃজনশীলতা, লেখা হারিয়ে যায়, লেখার সৃষ্টিশীলতা হারিয়ে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা হলো উল্টো। আপনি নিরবিচ্ছিন্নভাবে লিখতে শুরু করলেন, যদিও বই অনেক পড়ে, কিন্তু এই যে নিরবিচ্ছিন্নভাবে লেখা, নাট্যরূপ দেওয়া, নাটক লেখা, গদ্য রূপে রূপান্তরিত করা, এগুলো তো খুব গবেষণামূলক কাজ। এই কাজগুলোর ক্ষেত্রে হ্যাঁ, আমি ওই শরৎচতুর্যে মহেশ আমার স্কুলে ছেলেদেরকে নাটক করাবো বলে বয়সটা খুবই আমাকে মানে ভাবিয়ে তুলেছিল, এত সুন্দর জিনিসগুলো। ওই যে ব্যথা বেদনা, গ্রামীণ মানুষের যে ব্যথা বেদনা, এটা আমাকে খুবই মানে নাড়িয়েছিল। সেই জায়গা থেকে আমি চেয়েছিলাম যে সাধারণ মানুষ, যারা আমজনতা যেটাকে আমরা বলি, সাধারণ মানুষের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো ছড়িয়ে যায়। যদিও বাঙালি সবাই মোটামুটি চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ এরা সব জানে, কিন্তু এটা একটা শ্রেণীর লোক জানে। আমি যেখানে শিক্ষকতা করতাম সেটা হচ্ছে মুর্শিদাবাদেরই সালার থানার অন্তর্গত সারু হাই স্কুল। সারু হাই স্কুল প্রত্যন্ত এলাকায়, সালার থেকে 10 কিলোমিটার, যেটা আপনি বললেন, এবং সেখানে হাঁটু কাদা নয়, বর্ষায় কোমর কাদা হয়, সারা রাস্তা দিয়ে যাওয়ার উপায়, মানে এই যে কারো রান্নাঘরের উপরে রান্না টপকে যেতে হয়, হ্যাঁ, এইরকম ভাবে যেতে হয়। কোথাও তাতেও রেহাই নেই, তাতেও দেখা যাচ্ছে যে কাদা। অর্থাৎ কি না, দেখুন, আমাদের এই পুরনো বাংলা সাহিত্য নিয়ে কথা হচ্ছিল, এবং আমাদের এই আড্ডার ভেতরে কিন্তু সেই বাংলা সাহিত্যর ব্যাপারটা চলে এলো। আমরা তার হাত থেকে আমরা বেরোতে পারবো না, বেরোবোই বা কেন? হ্যাঁ, বেরোবোই বা কেন? আজকে গফুর মিয়ার কথা যখন আপনি বলছেন, গফুর মিয়ার কথা কিন্তু বছরের পর বছর থাকবে, বছরের পর বছর মানুষ তার সেই মানুষ যতদিন থাকবে এই যন্ত্রণাগুলো থাকবে। অনেক ক্ষেত্রে যেটা হয়, নিজের লেখার ক্ষেত্রে একটা নিজস্ব যন্ত্রণা থাকে। আমার লেখাতে প্রত্যেকটাই গ্রামীণ মানুষের লেখা, মানে এর একটা যন্ত্রণার কথা শেষমেশ রয়েছে, এবং প্রত্যেকটাতেই একটা মেসেজ থাকে যে মানুষের সেবা করে। প্রত্যেকটা লেখার ভেতরে আমি যত এর উপর গীতার উপরে লিখেছি, গীতার উপরে যত চতুর্দশপতি কবিতা লিখেছি, সব জায়গাতেই কিন্তু ওই মানব সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নাই। একজন সাহিত্যিক, একজন লেখক, তিনি কিন্তু শুধুমাত্র লিখেই ক্ষান্ত থাকেন তা নয়, তার বাইরে তার অনেকগুলো কাজ আছে, অনেকগুলো দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, যেটা একটু আগে সৌরভবাবু বললেন যে এই দায়বদ্ধতার ক্ষেত্রে কিন্তু সামাজিক দায়বদ্ধতা, সমাজকে উত্তরণের পথে তিনি কতটা নিয়ে যেতে পারবেন বা আদপে পারবেন। আমি কেন লিখছি, এমনি তো লিখছি না, তো আমি তো কিছু, আমি সমাজকে দেব বলে কিছু লিখছি, নিঃসন্দেহে, যে আমার কাছ থেকে কোনো মেসেজ, পজিটিভ মেসেজ যা থেকে সমাজ উপকৃত। এই ইতিবাচকতাই কিন্তু একজন লেখককে তার নিজস্ব দর্শনের একটা নির্দিষ্ট ধারাকে তৈরি করে দেয়। তিনি তার মতন করে কিন্তু চিহ্নিত হয়ে যান যে এই রকমের লেখাই কিন্তু ইনি লেখেন। কিন্তু সুভাষবাবু তার নিজের লেখার সূত্র ধরে কি সেই আলাদা করে চিহ্নিতকরণ করতে পেরেছেন নিজেকে, নাকি স্বাভাবিক প্রবণতার সূত্রতে, লেখালেখির সূত্রতে তিনি সেইভাবেই তার নিজের লেখার সাথে এককভাবে বিচরণ করছেন? এটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন।
ফিরে এলাম আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট সাহিত্যিক এবং লেখক সুভাষ চন্দ্র ঘোষ। সুভাষ দাস, যে বিরতির আগে কথা হচ্ছিল একটা দর্শন, একটা ভালো লাগা, একটা সামাজিক দায়বদ্ধতা, সব মেনে নিলাম, আমি সব কিছুই মানছি, কিন্তু এই দায়বদ্ধতা সূত্র ধরে নিজেকে একেবারে ভিন্ন রকমভাবে চিহ্নিতকরণ যদি আপনি আমাকে করতে বলেন পাঠক হিসেবে, তাহলে আমি বলবো যে আপনার কবিতা ও গল্প এবং অন্যান্যগুলো অনেকগুলি পড়ার আমার সুযোগ ঘটেছে, কিন্তু গীতা নবনীতা, দ্যাট মিনস গীতাকে নিয়ে যে কাজ এবং গীতাকে নিয়ে খুব সংক্ষেপে যে নিজস্বতা এবং ছন্দে পুরোটার যে নির্মাণ, এইটাই কিন্তু আপনার বিশেষত্ব। আপনি কি স্বীকার করবেন না করবেন? হ্যাঁ, আমি চেষ্টা করেছি যেটা, যে গীতাটা একটা মানে বলবো কি হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে, কিন্তু গীতা একটা দর্শন, যেটা ভারতীয় দর্শন, ভারতীয় উপমহাদেশের দর্শন। যে দর্শন আমরা প্রত্যেক দিনের জীবনে যে দর্শনগুলো আমরা ফলো করি, তার ভেতর সবগুলো এই কথা গীতার মধ্যে লেখা রয়েছে। গীতা তো মহাভারতের ভীষ্মপর্ব, মূলত ভীষ্মপর্ব থেকে তৈরি করা হয়েছে। যাই হোক, গীতা সংস্কৃততে লেখা ছিল। আমি ভালো সংস্কৃত জানি না, আমি সংস্কৃত জানি না। আমি মূলত তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, বলতে যাচ্ছিলাম, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমার ওই ক্লাস 8 পর্যন্ত যা সংস্কৃত, তারপর 7, 8, তারপর তো তখনকার ওল্ড হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়েছিলাম। কলেজেও বিজ্ঞান মানে পদার্থবিদ্যা, কেমিস্ট্রি এবং দিয়ে অঙ্ক নিয়ে এগিয়ে গিয়েছিলাম। ধরুন গীতার ক্ষেত্রে গীতা তো জীবনের দর্শন, জীবনের কথা বলে, সময়ের কথা বলে। গীতা কিন্তু সময়ের কথা, অবশ্যই, তাই না? অবশ্যই সময়ের কথা বলে। গীতা কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু আধুনিক এবং প্রাসঙ্গিক, তাই না? আপনি শুধু গীতা কেন, মহাকাব্যগুলো সবই মহাকাব্য। কেন মহাকাব্য? তারা সেই কোন কালে লিখে গেছেন, সেই তখন থেকে আজও প্রাসঙ্গিক, এই মহাকাব্যের প্রসঙ্গে এবং আরো থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে যুগ যুগ ধরে। এটা আমার একটা মনে হচ্ছে, যেটা আমি সেটা আচ্ছা, ওই প্রসঙ্গে আর একটু ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, আমরা একটু বিচ্যুতি হয়ে যাচ্ছে আমার। এই গীতা প্রসঙ্গে সব কথাটা বলা হলো না। গীতা মানে এই কঠিন দর্শন, যে ওই দর্শনটাকে তো উপলব্ধি করা বেশ কঠিন কাজ। সেই জন্যে আমি অনেকগুলো গীতা পড়ে, যা বঙ্গানুবাদ জগদীশ ঘোষ, অরবিন্দ, ঋষি অরবিন্দ, অ্যানি বেসান্ট, অলকরানন্দজি, তারপর আমাদের ইস্কনে গীতা যথাযথ, এগুলো সব বঙ্গানুবাদ পড়ে আমার মনে হয়েছে এত বড় বড় ব্যাপারটাকে আচ্ছা যদি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ভেবে যদি একটা অধ্যায়কে চতুর্দশপদী 14 অক্ষর 14 লাইনে প্রকাশ করতে পারি, তাহলে মানুষের সময়টা অনেকটা কমে যাবে, অথচ মূল বক্তব্যটা কোনো এই প্রেরণা থেকে, আমার মনে মনে এই প্রেষণা থেকেই কিন্তু আমি ওই গীতা চতুর্দশপদী হিসাবে গীতা নবনীতা দেখলাম। নবনীতা শব্দের অর্থ হচ্ছে, নবনীত মনে হচ্ছে ননী আর কি। তাহলে ননী মানে অনেকটা দুধ মেরে সামান্য ননী হয়। তাই আমার ওই গীতা যে একটা বিরাট বড় জিনিস, সেটাকে মানে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ 14 লাইনের ভিতরে, তার জন্যই নামটা গীতা। চতুষ্পদীর এটার ক্ষেত্রেও এখানে আমি একটা যেটা বলি, যে ছন্দ, যখন আপনি একটা কোনো একটি নির্দিষ্ট ছন্দের ভেতরে যখন বিচরণ করবেন, যখন ছন্দ নিয়ে লিখবেন, তখন কিন্তু আপনার একটা নির্দিষ্ট সীমানার ভেতরে থাকতেই হবে, তাই না? সেখানে কিন্তু আপনার খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করার জায়গা নেই, আপনি সীমানার ভেতরে কিন্তু সেই সীমানার ভেতরে আপনাকে এগোতে হবে এই যে জায়গাটাতে। এবং সেখানে আবার আর একটা ব্যাপারও আছে, যেটা আপনার ক্ষেত্রে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট, সেটা হলো যে প্রতিটা ক্ষেত্রে আপনি অন্তমিলে কাজ করছেন। অন্তমিলে ছন্দকে একটা নির্দিষ্টভাবে স্থিরীকরণ করাটা খুব বড্ড কঠিন। পেত্তার্কীয় ছন্দ, পেত্তার্কীয় যেমন ভাবে সনেট লিখেছেন, শেক্সপিয়ারিয়ান, তা থেকে স্পেন্সারিয়ান, নব্য ফরাসি, সব রকম ভাবেই আমি কিন্তু এই গীতা নবনীতার ভেতরে লিখবার চেষ্টা করেছি। যে কোনো সৃজনশীল মানুষ, যে কোনো সৃষ্টিশীল মানুষ, তিনি শুধুমাত্র একক সত্তাতে তার নিজস্ব দর্শনে কিন্তু এগোতে পারেন না, কখনোই হতে পারে না। তার পারিপার্শ্বিকতা, তার নিজস্ব জন, তার প্রিয়জন, তার খুব কাছের মানুষ, তারাও অনেক ক্ষেত্রে হাত বাড়িয়ে দেন। তিনি হয়তো লেখেন না, তিনি হয়তো সৃষ্টিশীলতার অন্যান্য অত কিছু বিভিন্ন পথকে অতটা বোঝেন না, তবু তিনি শুভাকাঙ্ক্ষী, ভালো
পাশা এবং ভালো মানুষ হিসেবে থেকে যান। ঠিক সেইভাবেই সুভাষদার স্ত্রী, তিনি কিন্তু এই লেখালেখির সূত্রের সাথে সুভাষদাকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছেন তার নিজস্ব দর্শন, নিজস্ব ভাবনায়। আমি সহযোগিতা শব্দটুকু এইভাবে ব্যবহার করলাম, আমার দৃষ্টতা নেবেন না, আসলে এটা সহযোগিতা না, এটাও একটা অন্য প্রাপ্তির একটা সূত্রতা। খুব স্বাভাবিকভাবে বৌদির কথা একটু না শুনলে বোধহয় একটু নিজের কাছে অপরাধী বলে মনে হচ্ছে। আমরা একটু বৌদির কথা শুনে নেব। নমস্কার। বিয়ের পর থেকেই দেখছি আমার স্বামী একদম প্রচুর লেখাপড়া, এরকম কবিতা লেখা সবই করতো। স্কুলে তারপর শিক্ষকতা পেলেন, শিক্ষকতা করলেন, ওখান থেকেই আর কি বই, নানা রকম বই, লেখাপড়া সবই করতো, ছাত্রছাত্রী নিয়ে পড়াশোনা করতো। আমার খুবই গর্বিত হতো দেখে, এবং আমি ওনার লেখাপড়া অতটা বুঝি না, তবে যতটুকু পেরেছি আমি ওনার পাশেই আছি, এবং আমার খুবই ভালো লাগে দেখতে বা শুনতে। এবং এখন কবিতা সাহিত্য জগতে গেছে, প্রচুর লেখাপড়া করছে এবং কবিতা লেখে, অনেক কিছুই লেখে। সবার কাছেই আমি কামনা করি যে উনি সুস্থ থাকুন, মন ভালো থাকে, যাতে সেই চেষ্টাই করা যায়। আমি ওনার পাশে সবসময়তেই আছি এবং থাকবো। প্রিয় দর্শক, আগামী পর্বে আমরা অন্য ভাবনার অন্য সংস্কৃতি নিয়ে কথা বলবো, এবং আবশ্যিকভাবেই সব কথা সবভাবে শেষ হয়ে যায় না। অন্য একটি পর্বে সুভাষবাবুর স্বরচিত কবিতা সুভাষবাবুই কবিকণ্ঠে আপনাদের শোনাবেন। নমস্কার সুভাষদা। নমস্কার। জীবনের ভালো লাগা, জীবনের সংস্কৃতি সমস্ত কিছু থাকুক, এবং এই সৃষ্টি সভাটাই আপনাকে বাঁচিয়ে গেল। আসলে যখন কোনো কবি বা কোনো লেখক, প্রবন্ধকার যে কোনো প্রবন্ধ লিখুন বা কবিতা লিখুন, তা একটা বিশেষ দায়বদ্ধতা থেকে কিন্তু লিখেন তিনি। তারপর ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে এমন বার্তা দিতে চান যাতে সমাজে কিছু মঙ্গল হয়। আমি পেশায় শিক্ষক ছিলাম। আমার কর্মজীবনে আমি বহু ছাত্র যারা এখনও রাস্তাঘাটে দেখলে হয়তো মোটরসাইকেলে আসছে, নেমে আমাকে প্রণাম করে, বা গাড়িতে আসছে নেমে যে স্যার কেমন আছেন কথা বলে। এবং তারা বলে স্যার, প্রথমেই দেখা হলে বলে স্যার, বলে প্রণাম করার পর কেমন আছেন এসব জিজ্ঞাসা করার পর তারপরে বলে স্যার লেখালেখি কেমন চলছে। তারা চলছে রে কোনো রকমই এগিয়ে যাচ্ছে। তাহলে স্যার আরও লিখুন। অনেক ছাত্ররা আবার বলে যে আপনি নাটক লিখতে শুরু করেছিলেন প্রথমে, নাটক আরও স্যার নাটকটা লিখুন, এরকম বলে। কেউ বলে যে প্রবন্ধ লিখুন, কেউ বলে কবিতা লিখুন। এইবার তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মতো আমি কত দূর এগিয়ে যেতে পারি জানি না, তবে চেষ্টা করি যাতে তাদের, অর্থাৎ পাঠকদের, শুধু ছাত্র নয় সমগ্র পাঠকগুলো আমার কাছ থেকে কিছু পাক, এইটা আমি কিন্তু চাই, মনের প্রাণে চাই যে তা আমার কবিতার মধ্যে তারা কিছু রসদ পাক, তাদের বেঁচে থাকার জন্য আরও প্রেরণা পাক, তাদের সমাজকে কিছু দেওয়ার যে ভেতরে যে আবেগ সেটা আরও উত্থিত হোক, এটা কিন্তু আমি সবসময়ই চাই।